গাঁয়ের দাদা ঠাকুরদের যেমন দেখতে হয় ঠিক তেমনি। শাহী সড়কটা গাঁয়ের কোণ দিয়ে চলে গেছে পূব পশ্চিমে। সড়কের একদিকে শহর আগ্রা, ওদিকে দিল্লি। গ্রামটি ছোট, উল্লেখ করবার মতো নামডাক নেই। ইতিহাস তাই এর কোনো খবর রাখে না। গ্রামের লোকেরা চাষবাস করে খায়। ফসলের ভেতর প্রধান হল গেহু আর মকাই। বাড়ি বাড়ি আছে গরু ভেড়ার পাল। আরেকটি জীব প্রতিটি বাড়িতে পালিত হয়, সেটি হলো গাধা। হাটগঞ্জ থেকে পিঠে করে মাল বয়ে নিয়ে আসে এই ভারবাহী প্রাণীটি, তাই তার কদর দেখার মতন। দাদা ঠাকুরেরও আছে একটি গাধা। ৫-৭টা গ্রামের ভেতর ইনি হলেন ব্রাহ্মণ। ওদের ভাষায় দাদা ঠাকুর। সরল সাদাসিধে মানুষ ইনি, সাতে পাঁচে নেই। থাকেন যজমানি আর পৌরোহিত্য নিয়ে। ডাক আসে অনেক দূর দূর গ্রাম থেকে। খুব দূরের গ্রাম হলে ইনি যান গাধার পিঠে চড়ে। মাথায় বাঁধেন পাগড়ি, ফেরবার সময় পাগড়ির কাপড় দিয়ে বাঁধেন চালকলার পুঁটলি। ওই পুঁটলিটা গাধার পিঠে চাপিয়ে দিয়ে বাড়ি ফেরেন গুটি গুটি হেঁটে। শাহী সড়কের ধারে মকান, সুতরাং অনেক কিছুই নজরে পড়ে, নজর কাড়ে। কিন্তু কৌতূহল প্রকাশ করা স্বভাব নয় দাদা ঠাকুরের, তাই ৫ রকম দেখলেও চোখ বুজে থাকেন। থাকেন নিজের যজমানির চৌহদ্দির ভেতরেই। দিল্লি আগ্রার আবহাওয়াটা বরাবরই চড়া, এ গাঁটুকুও তার ব্যতিক্রম নয়। শীতের দিনে একেবারে কনকনে ঠান্ডা। উত্তুরে বাতাস হাড়ে হাড়ে কাঁপন লাগায়, ঠোকাঠুকি লাগে দাঁতে দাঁতে। গরমকালে একেবারে বিপরীত। দক্ষিণের বাতাসে আসে মরুভূমির আগুন। সে আগুনে ঝলসে যায় গাছের পাতা, বালির বিছানায় হারিয়ে যায় নদী, শুকিয়ে যায় ঝিল, কুয়োর জল নেমে যায় হু হু করে। ভিনদেশি পথিকেরা শাহী সড়ক দিয়ে যাবার সময় এক আঁচলা পানির জন্য হাহা করে। মুসাফিরদের ওই কষ্ট দেখে দাদা ঠাকুরের মনটা কেমন যেন আকুল হয়ে ওঠে। শেষমেশ ওই দৃশ্য দেখে থাকতে না পেরে ইনি একটি জলছত্র খুললেন এবং দেখতে দেখতে গড়িয়ে গেল বেশ কয়েক বছর। বড় বড় মাটির জালায় সকাল থেকে জল ভরে সাজিয়ে রাখেন দাদা ঠাকুর, আর রাখেন একটি কাঁসার লোটা, ঝকঝকে করে মাজা। ওই লোটা ধরে আলগোছে কেউ জল খান, আবার কেউ বা আঁচলা করে জল খাওয়াটা পছন্দ করেন। মুসাফিরদের এই জল খাওয়াটা দেখে ভারী তৃপ্তি পান দাদা ঠাকুর। দু চোখ ভরে দেখেন। বসন্তের বাতাসে চোরা গরম দেখা দিলেই এ কাজে উনি নেমে পড়েন, আর বর্ষা না আসা পর্যন্ত পুরো দমে চলে ওর সদাব্রত। পথের পাশে উনি বানিয়ে দিয়েছেন একটি ঝুপড়ি, একটুখানি ছায়া ঘেরা ঠান্ডা জায়গা। এখানে নিজে বসেন দাদা ঠাকুর, আর মুসাফিরদের জন্য বরাদ্দ আছে ছোট্ট একটি চৌকি, তারা সেখানে বসেন। জলসত্রের এই পান্থশালায় নিত্যি নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় দাদা ঠাকুরের। দেখেন নানা চরিত্রের মানুষ। কখনো এখানে এসে বসেন জটাধারী সাধু, কখনো আলখাল্লা পরা দরবেশ, হাতে সাপের মতন বাঁকা লাঠি। মাঝে সাঝে দেখা যায় গণৎকার চৌকিদার অথবা সওদাগরদের সঙ্গেও। তবে রাজপুরুষ এবং দরবারের নফর চাকরদের যাতায়াতটা একটু বেশি। কখনো সখনো বোরখা ঢাকা হারেমের বিবিদেরও দেখা মেলে। এরা সাধারণত যাতায়াত করেন তানজামে, ঢাকা থাকে দামি রেশমি কাপড়ে। এদের পায়ে থাকে কোমল মখমলের চটি, লাল টুকটুকে হাত মেহেন্দিতে রাঙানো। এরা কখনো লোটা ধরে জল খাননি। লাল মখমলের পেটিকা থেকে এরা বের করতেন ছোট্ট রূপোর একটি পেয়ালা, সবুজের মিনে করা নকশা আঁকা। দাদা ঠাকুরের দেওয়া পানি এরা পেয়ালায় ঢেলে নিয়ে মৃদু মৃদু চুমুক দিয়ে খেতেন। নানা রঙে রাঙানো ঠোঁট জলে ভিজে হয়ে উঠত আরও লাল। এই মুসাফিরদের ভেতর দাদা ঠাকুরের সবচেয়ে চটকদার লাগত দরবারি নফর চাকরদের। এদের কথার ঠাটবাট আলাদা।
শাহী দরবার এবং শাহী প্রাসাদের অনেক মজার মজার ঘটনা এরা অনর্গল বলে যেতেন। এসব ঘটনায় বাদশাহী খুশবু থাকতো জমাটি গল্প। দাদা ঠাকুর এগুলি শুনতেন রূপকথার মতন। এদের কথা থেকেই দাদা ঠাকুর জানতে পেরেছিলেন যে সে আমলটা নাকি বাদশাহ শাহজাহানের। তিনি অনেক রাজার থেকে বড়। থাকেন তিনি কখনো আগ্রা, কখনো দিল্লি। কেল্লার ভেতর তার বিরাট প্রাসাদ। সেই প্রাসাদে তিনি সোনার খাটে শুয়ে থাকেন। দেখতে তিনি ভারী সুন্দর আর তেমনই মেজাজি। হাজার হাজার গোলাম তার খিদমত খাটে। অঢেল তার বৈভব। তার তোষাখানায় ঢুকলে চোখ যায় ধাঁধিয়ে। সোনা রূপোর ছড়াছড়ি, হিরে জহরত আর মণিমুক্তোয় ঠাসা রয়েছে তাঁর কোষাগার। নহবতের মিষ্টি বাজনা এবং আতরের গন্ধে ওর ঘুম ভাঙে। আর অনেক রাতে যখন ঘুমোতে যান তখন বিনকাররা ওকে গভীর রাতে রাগিনী বাজিয়ে শোনান। যমুনা কল্লোলের সঙ্গে সেই সুর শুনতে শুনতে উনি ঘুমিয়ে পড়েন। শাহজাহান বাদশাহ মানুষ হিসেবে নাকি ভারী মজার। দক্ষিণ দেশের এক নফর একদা দাদা ঠাকুরের এই ঝুপড়িতে বসে শুনিয়েছিল এক মজার কাহিনী। লোটার পানি মুখে একটু একটু করে ঢালতে ঢালতে সে বলেছিল এ গল্প। বাদশাহ শাহজাহান সেবার শিকার করতে গেছেন তার মনিবের খাসতালুকে। বাদশাহ আসছেন শুনে মনিবের ঘুম উড়ে গেল। তামাম তালুক জুড়ে চলল উত্তেজনা, চলল সাজো সাজো রব। চাকর নফরদের গায়ে উঠল নতুন চাপরাশ। অশ্বশালায় বাছাই করে রাখা হলো দামি দামি আরবি ঘোড়া। বাদশাহ শাহজাহান যে কোনো একটি ঘোড়ায় চড়ে পাড়ি দিতে পারেন তার শিকারে। এত সাজসজ্জা, এত জাঁকজমক সত্ত্বেও নফরের মনে কিন্তু শান্তি নেই, সুখ নেই এক বিন্দু। এর কারণ একটাই, বেচারি মাইনে পায়নি 1 বছরেরও বেশি। মাইনের কথাটা বললেই খাজাঞ্জির মুখ ভারী, মনিবের বিরক্তি। অথচ তার কাজটা কিন্তু ফালতু কাজ নয়। এ কাজে বিনিমাইনে পেট ভাতায় কাউকে পাওয়া যায় না। তাকে সর্বদাই দৌড়তে হয় ঘোড়ার আগে আগে। এক লহমা দাঁড়িয়ে দম নেবার ফুরসতও সে পায় না। বাদশাহ শাহজাহান তালুকে এসে পৌঁছেছিলেন একদিন পরে। সঙ্গে এসেছিল এক গাদা লোক লহমা। বাদশাকে আপ্যায়ন করার জন্য সঙ্গে সঙ্গে আরম্ভ করে দেওয়া হলো খানাপিনা। শাহজাহান কিন্তু এ ব্যাপারে একটুও মন দিলেন না। সমরখান থেকে আনা তরমুজের শরবত একটু মুখে তুলে নিলেন, আর তুলে নিলেন খোটান থেকে আনানো কিশমিশ। এরপরে একটুও সময় নষ্ট না করে সোজা ঢুকে পড়লেন জঙ্গলে। ঘোড়াশালার সেরা ঘোড়াটিতে চেপেছিলেন বাদশাহ। সে ঘোড়া ঝড়ের বেগে ঢুকে পড়ল জঙ্গলে। পিছনে পড়ে রইল লোক লস্কর, আমির মনসবদার আর স্বয়ং মনি। এদিকে নফর কিন্তু তার কাজে চরম দক্ষতা দেখালো। বাদশার আগে আগে সে দৌড়ে চলল হাতে বল্লম নিয়ে। বাদশার ঘোড়া যত দৌড়োয় তার থেকেও বেশি দৌড়োয় নফর। নফরের মুখে এই কাহিনী শুনতে শুনতে দাদা ঠাকুরের আর বিস্ময়ের সীমা থাকে না। অবাক হয়ে বললেন, এও কি সম্ভব? ঘোড়ার আগে আগে দৌড়ে চলবে মানুষ? লোটা থেকে জল গড়িয়ে খেল নফর। গলাটা বেশ ভালো করে ভিজিয়ে নিল। নিশ্চুপ হয়ে রইল কিছু সময়ে। আবার বলতে আরম্ভ করল, তা আপনি কেন দাদা ঠাকুর? চোখের উপর এই অসম্ভব কাণ্ড দেখে শাহজাহান বাদশাও তো অবাক। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করে বসলেন, বাপু হে, তোমার কাজ দেখে তো তারিফ না করে পারছি না। তোমার এই কাজের জন্য তোমার মনিব তোমাকে কত মাইনে দেন? নিশ্চয়ই 200 টাকা বেতন পাও। চোখে হঠাৎ জল এসে গেল নফরের। তাড়াতাড়ি সে তসলিম জানিয়ে বলল, বাদশাহ মহানুভব দরাজ দিলের মানুষ, তা হুজুরকে বলতে দ্বিধা নেই। এ গোলাম 1 বছর ধরে জানে না মাইনে কাকে বলে। কিরকম? কুঁচকে উঠল বাদশার ভুরু। বদলে গেল বাদশার মুখ চোখের হাসি খুশি ভাব। এদিকে এসে গেল পিছিয়ে পড়া লোক লস্কর। এসে গেলেন মনিব।
মনিবকে দেখে বাদশাহ শাহজাহান বলে উঠলেন, বাদশাহ শাহজাহান আপনার কাছে দুটি কথা জানতে চায়, তার ঠিক ঠিক জবাব দেবেন। মনিব ঘাড় নিচু করে বললেন, দুটি কেন? বাদশাহ যদি 1000টা কথা জানতে চান, সেই 1000 কথার জবাব দেবে এই বান্দা। অনুগ্রহ করে আপনি হুকুম করুন। বাদশাহ বললেন, আপনার তালুক থেকে যার রোজগার হয় তা কি যথেষ্ট নয়? আর বাদশাহী তোষাখানা থেকে আপনার বরাদ্দ তঙ্কা মাসে মাসে আপনার কাছে ঠিক আসে তো? জি হ্যাঁ। আর হুজুরের দেওয়া তালুক তো সোনার খনি, রোজগারপাতি যা হয় তাতে বান্দার খরচপত্র হেসে খেলে কুলিয়ে যায়। আপনার গোলামদের আপনি নিয়মিত বেতন দেন? বাদশার এই সোজাসুজি জিজ্ঞাসায় কেমন যেন থতমত খেয়ে গেলেন মনিব। বার কয়েক ঢোক গিলে কি যেন বলবার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই শাহজাহান বাদশাহ করে বসলেন একটি নাটক। মনিবকে তিনি নামিয়ে দিলেন ঘোড়া থেকে, আর নফরটিকে তুলে দিলেন ঘোড়ার পিঠে। মনিবের হাতে নফরের বল্লমটি ধরিয়ে দিয়ে বললেন, তালুকদার মশাই, আপনি আমাদের সামনে সামনে দৌড়ে চলুন। আমাদের ঘোড়া ছুটছে যেমন ছুটছিল। ঘোড়া ছুটল সঙ্গে সঙ্গে, এবং আগে আগে ছুটতে হলো তালুকদারকে। বেচারি মনিব এমন ছোটা কখনো ছোটেননি। হাঁপাতে থাকলেন জিভ বের করে, মাথা ঘুরতে থাকল, চোখে দেখতে থাকলেন সর্ষে ফুল, শেষে পড়ে গেলেন মুখ থুবড়ে। বাদশাহ ঘোড়া থেকে নেমে এসে চোখে মুখে জল দিলেন, বললেন, তালুকদার মশাই, দেখলেন তো কাজটা কেমন কঠিন? আর এই লোকটারই মাইনে আপনি রেখেছেন আটকে। এমন অবিচার আর কখনো করবেন না, আর কখনো যেন এরকম ফরিয়াদ আমাকে শুনতে না হয়। তালুকদার মশাই একটু দম নিয়ে বললেন, এরকম ঘটনা আর কখনো ঘটবে না। খাজানজিকে আমি এখনই বলছি নফরের পাওনাগণ্ডা মিটিয়ে দিতে। বাদশাহ শাহজাহানের এই কাহিনীটি শুনে দাদা ঠাকুরের মনটা ভরে গিয়েছিল খুশিতে। সামান্য একজন নফরের দুঃখে বাদশার মন যে এভাবে গলে যেতে পারে, নফর নিজে না বললে কখনো তিনি তা বিশ্বাস করতেন না। তবে এই ঝুপড়িতে বসে এক বৃদ্ধ মুন্সি তাকে যে কাহিনী শুনিয়েছিলেন তা আরও জটিল, গোলমেলে। কিন্তু সেই গোলমেলে জটিলতা থেকে প্রকৃত সত্যকে খুঁজে নিতে বাদশাহ শাহজাহানের কোনো অসুবিধা হয়নি। বুদ্ধি খাটিয়ে তিনি তা বার করেছিলেন। গল্প শুনে দাদা ঠাকুর তো অবাক। মুন্সি ছিলেন হিন্দু, কাজ করতেন লেখালেখির, নকল করে দিতেন বড় বড় পুঁথি। বিনিময়ে যে টাকা পেতেন সেই টাকা দিয়ে নির্বাহ করতেন সংসার। পরে টাকা জমিয়ে ইনি দিল্লির বাজার থেকে কিনেছিলেন একটি কৃতদাসী। দাসীটি ছিল খুবই ছোট মেয়ে, তবে যত্ন করে তাকে কাজ শিখিয়েছিলেন মুন্সিমশাই। সংসারের কাজের সঙ্গে সঙ্গে ওকেও সে সাহায্য করত। পরে ছোট মেয়ে বড় হলো, নানা রকম দুষ্টু বুদ্ধি গজালো তার মাথায়। মুন্সিমশাইয়ের স্নেহ ভালোবাসার বাঁধন কেটে সে হঠাৎ চলে গেল এক সিপাহীর ঘরে। সিপাহীটি ছিল চতুর, তাকে আশ্রয় দিল এবং একটি পয়সাও খরচ না করে পেয়ে গেল এক কৃতদাসী। বোকা কৃতদাসীটি থেকে গেল সেই সিপাহীর সংসারে। মুন্সিমশাই তাঁর ফরিয়াদ পেশ করলেন বাদশাহী বিচারালয়ে। কৃতদাসীর উপর তার নিজের অধিকার এত সহজে ছেড়ে দেবেন কেন? এজাহারের সময় গোল পাকায় কৃতদাসীটি নিজেই। মুন্সিমশাইকে সে না চেনার ভান করল। সে যে কখনো তার কাছে ছিল তা মনেই করতে পারল না। ফলে বাদশাহী বিচারালয়ের বিচার মুন্সিমশাইয়ের বিরুদ্ধে গেল, অর্থাৎ তিনি খাঁটি বিচার পেলেন না। তবে মুন্সিমশাই দমে যাবার মানুষ নন। তিনি খোদ বাদশার কাছে তার ফরিয়াদ পৌঁছে দিলেন। শাহজাহান বাদশাহ এবার স্বয়ং এজাহার নিলেন দুজনের, এবং কৃতদাসীর জবানিতে আদৌ খুশি হতে পারলেন না তিনি। তবে তার বক্তব্য সোজাসুজি খারিজ করবার মতন তথ্য প্রমাণও তেমন পেলেন না। তার মনে লেগে গেল ধন্দ। বাদশাহ শাহজাহান কৃতদাসীটিকে ছাড়লেন না, আটক করলেন প্রাসাদে।
আর মোকদ্দমা ফয়সালা করবার জন্য সময় নিলেন 10-12 রোজ। বাদশাহ এ সময় ব্যস্ত ছিলেন পত্র রচনার কাজে। নিজের পাঠাগারে তাকে কাটাতে হতো ঘণ্টার পর ঘণ্টা। কৃতদাসী মেয়েটিকে তিনি নিয়োগ করেছিলেন পাঠাগারে তার খিদমত খাটার জন্য। একদিন তিনি লিখতে লিখতে দোয়াতদানি থেকে কালি গেল ফুরিয়ে। কৃতদাসীটিকে হাতের কাছে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ফরমান করলেন বাদশাহ দোয়াতদানিতে একটু জল মিশিয়ে লেখার কালিটা ঠিক করে দিতে। বললেন, দেখো বাপু, বেশি জল ঢেলে কালির রং যেন ফিকে করে ফেলো না। সেকালে কালিতে জল মিশিয়ে তা থেকে লেখার উপযোগী রং তৈরি করা ছিল রীতিমতো কঠিন কাজ। যে সে লোক তা করতে পারত না। বাদশার ফরমাসের সঙ্গে সঙ্গে এবং বেশ নিপুণ হাতে কৃতদাসী মেয়েটি বানিয়ে দিল লেখার কালি। মেয়েটি ভেবেছিল বাদশার ফরমাস তাড়াতাড়ি তামিল করতে পারলে হয়তো কিছু ইনাম পাওয়া যাবে। পাওয়া গেল, তবে ইনাম না, মোকদ্দমার রায়। সেই কালিতে এবং সেই মুহূর্তেই বাদশাহ লিখে দিলেন মুন্সির মোকদ্দমার রায়। রায়টা এবার মুন্সির পক্ষে গেল, কেননা যে মেয়ে অমন নিপুণভাবে এবং অতি দ্রুত লেখার কালি তৈরি করতে পারে সে মুন্সির কাছে শিক্ষা না পেয়ে কি করে এ দক্ষতা অর্জন করেছে। বাদশার নির্দেশে কৃতদাসীকে ফের পাঠানো হলো মুন্সির কাছে। সাজা পেল সিপাই। বাদশাহ শাহজাহানের কাহিনী শুনে দাদা ঠাকুর নিজের অজ্ঞাতে বাদশার একজন অনুরাগী ভক্তে পরিণত হয়ে গেলেন। নিজের চোখে না দেখলেও তিনি নিজের মতো করে তৈরি করে নিলেন বাদশাহ শাহজাহানের আকৃতি। আগ্রা দুর্গের ভেতরে কখনো যাননি, যাবার সম্ভাবনাও নেই, কিন্তু চোখের সামনে যেন তিনি দেখতে পেলেন বাদশাহী প্রাসাদ। লাল কেল্লার আড়ম্বরও যেন তার অদেখা নয়। আর বাদশাহ শাহজাহান সম্পর্কে যতই গল্প শোনেন ততই তাকে কাছের মানুষ হিসাবে মনে করতে থাকেন দাদা ঠাকুর। সেবার শেষ চৈত্র, ঝাঁঝা করছে দুপুরের রোদ্দুর। গোলকুন্ডার রাজদূত দিল্লি ঘুরে ফিরে যাচ্ছেন স্বদেশে। সঙ্গে রয়েছে বাছাই করা 50 জন অশ্বারোহী সৈনিক। তারা দাঁড়িয়ে গেল গাছের ছায়ায়। ছোট করে একটি তাঁবু ফেলল বুড়ো বটগাছটার নিচে। দুপুরটা বিশ্রাম করে সন্ধ্যের পর রওনা দেবে ওরা স্বদেশে। জ্যোৎস্না রাত, অসুবিধে হবে না। তাঁবু খাটানোর পর রাজদূত নিজে এসে ঢুকলেন দাদা ঠাকুরের ঝুপড়িতে। তিনি বাদশাহ শাহজাহানের কাছ থেকে সোজা ফিরে আসছেন, তাই ওর মুখ থেকে টাটকা একটা গল্প শুনতে পেলেন দাদা ঠাকুর। বাদশাহ সম্পর্কে গোলকুন্ডার রাজদূত প্রথমে একটু এলোমেলো মন্তব্য ছুঁড়লেন। বললেন বাদশাটা ধূর্ত। পরে আবার স্বগতোক্তি করলেন, না বাপু, তোমাদের শাহজাহান বাদশাহ বেশ রসিক লোক, এক লহমায় লোককে জিতে নিতে পারেন। সুন্দর ব্যবহার, নইলে আমার মতন লোককে ঘায়েল করে ফেললেন। কিরকম? দাদা ঠাকুরের কৌতূহল উস্কে দিল গোলকুন্ডার রাজদূতকে। আর এই উস্কে দেওয়ার সঙ্গে সঙ্গেই পাকা ফলের মতো একটি মজার গল্প টুপ করে খসে পড়ল দাদা ঠাকুরের হাতে। রাজদূত যেদিন ভেট সওগাত নিয়ে বাদশাহ শাহজাহানের দেখা করবার অনুমতি পেলেন সেদিন বাদশাহ দরবারে বসেননি, তাই বাদশার খাসমহলেই দূতের নিমন্ত্রণ জুটল। একটা বিশাল কক্ষে বসেছিলেন বাদশাহ। দরজায় সশস্ত্র রক্ষী, দীর্ঘ বর্ষাধারী 2 জন পাহারাদার পায়চারি করছে বারান্দায়। ভেতরে একটি নিচু পালঙ্কে আতশোয়া হয়ে বসেছিলেন বাদশাহ। দুপাশে 2 জন বিরাট চেহারার খোঁজা 2টি বিরাট পাখা নিয়ে হাওয়া করছেন তাকে, আর উনি এক মনে একটি কাগজ পড়ছিলেন। গোলকুন্ডার রাজদূত তসলিম করে গিয়ে দাঁড়ালেন তার সামনে, হাতে তুলে দিলেন রাজার চিঠি। বাদশাহ এক লহমা দূতের দিকে তাকিয়ে চিঠিটা নিয়ে পড়তে আরম্ভ করলেন। পড়তে পড়তে বললেন, তা দূতমশাই, আপনাকেও বেশ চতুর আর সপ্রতিভ বলেই মনে হচ্ছে। এ কথার কি জবাব হবে তা দূত ভেবে পেলেন না।
তবে বাদশাহ যে তাকে নিয়ে কিছু একটা করতে চলেছেন তা অনুমান করতে তার অসুবিধা হলো না। তাই যথাসম্ভব নিজেকে গুটিয়ে নিয়ে শুকনো হাসি হেসে কেবল হে হে করলেন। তা আপনাদের রাজামশাই কেমন আছেন? একান্ত বিনীতভাবে রাজদূত বললেন, ভালো। ভালো? আগে হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্নের জবাব আপনি কি ঠিক ঠিক দিতে পারবেন? একটু নড়ে চড়ে বসলেন বাদশাহ। আগে চেষ্টা করব। আপনাদের রাজা কতখানি উঁচু? আমার এই খোঁজা দুটোর সমান হবেন কি? বুঝতে অসুবিধা হলো না বাদশাহ রসিকতা করছেন, তবে এই রসিকতা যে একান্ত বেয়াড়া তাও বোঝা গেল। দূতের চোখ মুখ লাল হয়ে উঠল। গোলকুণ্ডার রাজাকে নিয়ে এমন কৌতুক দূত কি হাসি মুখে মেনে নিতে পারে? কোনো প্রভুভক্ত ভৃত্যই পারে না প্রভুনিন্দা সহ্য করতে। তাই দূতমশায়ও একটি চোখা উত্তরের জন্য তৈরি হলেন। যমদূতের মতো কালো খোঁজা দুটির উপর একবার চোখ বুলিয়ে নিলেন, দেখে নিলেন বাদশাকেও, মনে মনে জরিপ করে নিলেন তিনজনকে। তারপর হাসি হাসি মুখে একান্ত বিনীতভাবে বললেন, আগে আমাদের গোলকুণ্ডার রাজা একটু বেশি উঁচু, তা দিল্লির বাদশার থেকেও আঙুল চারেক বেশি। খোঁজার থেকে? আগে না, খোঁজা নয়, বাদশার থেকে। আমার থেকেও বেশি উঁচু? আগে হ্যাঁ, 4 আঙুলের মতন হবে। রাজদূতের এই অবিনয়ে বাদশাহ যে বেজায় চটেছেন তা সহজেই বোঝা গেল। কিছুক্ষণ তিনি গুম হয়ে রইলেন, লাল হয়ে উঠল চোখ মুখ। দূতের এই ঔদ্ধত্য দেখে খোঁজারা তো তাদের হাতের পাখা গেল থেমে। মনে হলো একটু ইশারা পেলেই তারা ঝাঁপিয়ে পড়বে দূতের উপর। রক্ষীরা উঁচিয়ে ধরল বর্ষা। ওই রকম একটা সংশয় ভরা সংকটের মুহূর্তে হঠাৎ বাদশাহ হেসে উঠলেন হা হা করে। তারপর হাসতে হাসতে বললেন, দূত, তোমার প্রভু ভক্তির আমি প্রশংসা করি। তোমার মতন ভৃত্য যিনি পেয়েছেন সেই রাজা সত্যিই আমাদের ঈর্ষার পাত্র। তা তোমার দৌত্যে খুশি হয়ে তোমাকে আমি পুরস্কৃত করতে চাই। বাদশাহ মহানুভব। তসলিম জানান দূত। তোমার রাজাকে বলো তার 3 বছরের খাজনা আমি মুকুব করলাম। খাজনার 9,000 টাকা দিতে হবে না। দূতের মাথায় বাদশাহ পরিয়ে দিলেন একটি শিরোপা, আর ঘোড়াশাল থেকে আনিয়ে দিলেন একটি মূল্যবান এবং দামি ঘোড়া। দাদা ঠাকুর সবিস্ময়ে শুনে গেলেন এ কাহিনী। গোলকুণ্ডার দূত রসিয়ে রসিয়ে দাদা ঠাকুরের ঝুপড়িতে বসে বসে বলে গেলেন এ গল্প। সঙ্গে রইল দিল্লির দরবারের কিছু বিবরণ, আমিরদের নিয়ে রসিকতা। গোলকুণ্ডার দূত চলে যাবার কিছুদিনের মাথায় এক দরবারি আমিরের আবির্ভাব ঘটেছিল দাদা ঠাকুরের এই ছোট্ট ঝুপড়িতে। দাদা ঠাকুর নিজের থেকেই তাকে শুনিয়েছিলেন দূতের ওই অভিজ্ঞতার কথা। বাদশাহ শাহজাহান যে কতখানি মহানুভব এ মন্তব্য করেছিলেন দাদা ঠাকুর। এসব কথা শুনে রহস্যপূর্ণ হাসি হেসেছিলেন সেই দরবারি আমির। একটু কটাক্ষ করে বলেছিলেন, বাদশাদের মেজাজ মর্জি অত সহজে বলা যায় না ঠাকুর। সহজ মানুষ বাদশাহ হয় না, আর বাদশাহ হওয়া সহজ নয়। দাদা ঠাকুর একটু অবাক হয়ে বলেছিলেন, বাদশাহ শাহজাহানের কি আর কোনো রূপ আছে? তিনি তো দয়াময় বলেই শুনেছি। তিনি কি কখনো পাষাণ হতে পারেন? হতে আপত্তি কি? আমির আবার রহস্যময় হাসি হেসে উঠলেন। তবে নিষ্ঠুর হতে গেলে পাল্টা নিষ্ঠুরতা চাই। তালি কি এক হাতে বাজে দাদা ঠাকুর? আপনি কি তেমন কোনো ঘটনা জানেন? জানি। দাদা ঠাকুরের লোটার জলে গলাটা ভিজিয়ে নিয়ে আমির মশাই আরম্ভ করলেন তার চোখে দেখা একটি ঘটনা বলতে। বাইরে খাঁ করতে থাকলো দুরন্ত দুপুর। মুঘল রাজত্বে একটি নিয়ম চালু আছে, অনেক দিনের পুরনো। দরবারি লোকেদের ইন্তেকাল হলে তাঁদের জমানো সব সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যান বাদশাহ স্বয়ং। এর ফলে অবশ্য নানা রকম গোলমাল বাধে, কিন্তু কানুন বদলায় না।
যেমন চলে আসছে ঠিক তেমনই চলতে থাকে। এই কিছুদিন আগে বাদশার এক প্রিয় সেনাপতি মারা গেলেন। সেনাপতি ছিলেন বেশ শৌখিন, থাকতেন ঠাটবাটের ভেতর, একগাদা গোলাম নফর নিয়ে দিন কাটাতেন। তাই সকলেরই ধারণা ছিল যে ওর ভালো টাকা পয়সা আছে, আছে অঢেল সম্পদ। তা কথাটা মিথ্যে নয়, তার প্রমাণ মিলল হাতে হাতেই। ওর এন্তেকালের খবর পেয়ে ওর কুঠি থেকে বাদশার লোকেরা বিরাট বিরাট 9টি সিন্দুক নিয়ে এলো উদ্ধার করে। সিন্দুকগুলি মজবুত, প্রতিটিতে কুলুপ আঁটা, সোনার পেরেক এঁটে সিল করা। মৃত্যুর আগে সেনাপতি নিজে হাতে করে গেছেন এ ব্যবস্থা। তিনি সতর্ক ছিলেন যাতে বাদশা ছাড়া এসব সিন্দুক অন্য কেউই কবজা করতে না পারে। মৃত সেনাপতির দেহটি কবরে পাঠানোর আগেই তার সিন্দুকগুলি পৌঁছে গেল দরবারে, একেবারে বাদশার কাছে। দরবারি আমিরের দল ঝুঁকে পড়ল সিন্দুককে ঘিরে। এই পর্যন্ত বলে একটু থামলেন আমির মশাই। গলাটা আবার ভিজিয়ে নিলেন দাদা ঠাকুরের লোটার জলে এবং একটু রসিকতা করে বললেন, দাদা ঠাকুর, জলের সঙ্গে একটু শরাব রাখুন, শরাব না হলে কি দরবারি গল্প জমে? দাদা ঠাকুর জিভ কেটে বললেন, ছি ছি। গল্প আরম্ভ করলেন আমির। তা আমিরদের দোষ কি? সিন্দুকগুলি দেখে শাহজাহান বাদশারও কম কৌতূহল হল না। ধনরত্নের গল্প পেলে কে না খুশি হয়, বাদশাও খুশি হলেন। তিনি বারবার সেনাপতির কাজের তারিফ করলেন। শেষে একান্ত কৌতূহলী হয়ে হুকুম দিলেন সিন্দুক খোলার। খোলা নয়, তালাগুলিকে একে একে ভাঙা হলো। তোলা হলো সিন্দুকের ডালা। কিন্তু সিন্দুকের ভেতরের দিকে চোখ ফেলতেই সকলে কেমন যেন হয়ে গেল। বাদশার চোখ মুখ উঠল রাঙা হয়ে। রাগে কাঁপতে থাকলেন তিনি থরথর করে। একরাশ পুরনো ছেঁড়া জুতো আর গরু মোষের ভাঙা শিং দিয়ে ভরে রাখা হয়েছে সিন্দুকগুলি। ভেতরের এই বস্তুগুলি দেখে বুঝতে কারোর অসুবিধা হলো না যে শাহজাহান বাদশাকে অপমান করবার জন্যই সেনাপতি এ কাজটি করে গেছেন। বাদশা গেলেন বেজায় চোটে, তবে সহজে তা বুঝতে দিলেন না। রাগটাকে রূপান্তরিত করলেন হাসিতে। হাসতে হাসতে মন্তব্য করলেন, সেনাপতির বাবা নির্ঘাত ছিলেন চর্মকার আর মা ছিলেন মুচির মেয়ে, তাই মা বাপের সম্মানে বেচারি এই অপকর্মটি করে গেছে। তা এখন এসব নিয়ে বাদশা আর কাকে দেবে? তাই হুকুম করছি, এ ছেঁড়া জুতো আর ভাঙা শিঙের দৌলত এই সেনাপতির কফিনের সঙ্গে কবরের গর্তে চালান করে দাও। মুচির ছেলে তাহলে ওই দৌলত নিয়ে বেহেস্তে পৌঁছতে পারবে। শাহজাহান বাদশার রাগ যে কি ভয়ঙ্কর হতে পারে এ ঘটনাটি হলো তার নমুনা। কবরখানায় এসব দেওয়ার বিধি নেই, দেওয়া নিষেধ। বাদশা কিন্তু তাই দিলেন। সেনাপতিকে জীবিত অবস্থায় পেলে তাকে যে উনি কোতল করতেন তাতে কোনো সংশয় ছিল না। খুব রক্ষে যে বেচারি মরে যাবার পর ওই নষ্টামি করেছিল, নইলে সে কখনো শাহজাহান বাদশার হাত থেকে রেহাই পেত না। এই বলে আমির মশাই উপসংহার টানলেন তার গল্পের। দাদা ঠাকুর কিছুক্ষণের জন্য আচ্ছন্নের মতো বসে রইলেন। সেদিন তার চোখের সামনে আরেক শাহজাহানের যে ছবি ফুটে উঠল, সে ছবি তাকে পীড়িত করল। তাই 2-3 দিন তার কাটল গভীর মনোকষ্টে। ঝুপড়ির ভেতরে বসে দুপুরটা কাটলেও সকাল সন্ধ্যা দাদা ঠাকুরের যজমানিটা ঠিকই চলছিল পৌরোহিত্য। জলদানের মতো এসব ক্রিয়াকর্মে বেচারির ছিল সুগভীর তৃপ্তি, শান্তি। রাগী শাহজাহানের ওই গল্পটা সেখানেও হানা দিল। ঠাকুরের পুজো করেও মনের এই অশান্তি কাটল না দাদা ঠাকুরের। দিন কয়েক পরে ভর দুপুরে দাদা ঠাকুরের জলসত্রে এক জটাধারী সন্ন্যাসী এসে হাজির। পরনে রক্তাম্বর, কপালে ত্রিপুণ্ডক, হাতে ত্রিশূল। হর হর বোম বোম শব্দে সে মাতিয়ে তুলল দাদা ঠাকুরের ঝুপড়ি।
পাকুড় গাছের ঘন পাতার আড়ালে কয়েকটি পাখি আশ্রয় নিয়েছিল। তারা সাধুর ওই হরহর বোম বোম শুনে পাখা ঝটপট করে উড়ে পালালো। চকচক করে সাধু খেয়ে ফেললেন 1 লোটা জল। দাদা ঠাকুরের দিকে তাকিয়ে আবার তার স্বর উঠল গমগমিয়ে। বললেন, বেটা, তোর বহুত শুক্রিয়া। শিগগির তোর সুদিন আসছে। বাবা তোকে ছাপ্পার ভরে দৌলত দেবে, তুই তৈরি হ। এরকম কথা হর বক্ত শোনেন দাদা ঠাকুর। এ জাতীয় দৌলত পাওয়া নতুন নয়, তাই হাসলেন। পরের দিন ঘটনাটা প্রায় উল্টোই হচ্ছিল। দাদা ঠাকুরের পয়লা দৌলত তার গাধাটাই যাচ্ছিল অক্কা পেয়ে। গরমে মাঠে গিয়েছিল সে চড়তে। ফেরার সঙ্গে সঙ্গে 1 বালতি জল তার মুখের কাছে ধরেছিলেন দাদা ঠাকুর। তেষ্টার টানে বেচারি চোঁ চোঁ করে জল টানছিল এবং টানবার সময়ই এমন বিষম খেল যে জানোয়ারটা যায়। চিত হয়ে শুয়ে ঠ্যাং ছুটতে লাগল। এক চাষি সে সময় যাচ্ছিলেন পথ দিয়ে। তিনি দৌড়ে এসে বললেন, এ কি করেছেন দাদা ঠাকুর? এভাবে তেষ্টার সময় কি কাউকে জল খাওয়াতে আছে? যখনই কেউ জল খাবে কিছু কুচো ঘাস মিশিয়ে দেবেন, ব্যাস, তাহলে বিষমটা আটকে যাবে, আর ভয় থাকবে না। গাধাটা বেঁচে গেল কোনো রকমে। তবে চাষির কথাটাও ফেলে দিলেন না দাদা ঠাকুর। তার জলসত্রে এমন অনেক মুসাফির আসেন যে তারা ধীরে সুস্থে জল খাওয়ায় অভ্যস্ত নন। জল খান ঢকঢক করে। যে কোনো মুহূর্তে তারা বিষম খেতে পারেন। এদের বিষম খাওয়ার সতর্কতার জন্য কিছু কচি ঘাস কুচিয়ে রাখলেন দাদা ঠাকুর। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলেন। প্রয়োজনে মেশানো যায় যাতে পানীয় জলের সঙ্গে। পরের দিন থেকে গাধাকে যেমন ঘাস মেশানো জল খাওয়ানো শুরু হলো, ঠিক তেমনিভাবেই মুসাফিরদের জন্য প্রস্তুত রইল জল এবং ঘাস, তবে আলাদা করে, মিশিয়ে নয়। গড়িয়ে গেল বেশ কয়েকদিন। শেষ বৈশাখ। সেই শাহী সড়কের ধারে ঝুপড়ির ভেতর আতশোয়া হয়ে বসেছিলেন দাদা ঠাকুর। বাতাসে আগুনের ঝাঁঝ, পাকা আমের গন্ধ মাঝে মাঝে ম ম করছে। খুব দূরে শোনা যায় কোকিলের ডাক। চোখের পাতা দুটি একটু জড়িয়ে এসেছিল দাদা ঠাকুরের। কদিন হলো বাদশাহ শাহজাহানের ছবিটা সরে গেছে তার মনের ভাবনা থেকে। ঠিক এই মুহূর্তে জটাধারী সন্ন্যাসীর ছবিটাই ভাসছিল তার চোখের সামনে। তার ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? সত্যি কি এই হতভাগা দাদা ঠাকুরের কপালে দৌলত প্রাপ্তি হবে? সামান্য একটু তন্দ্রার মধ্যে এই ভাবনাগুলি খেলা করছিল দাদা ঠাকুরের মনে। হঠাৎ ঘোড়ার খুরের খটখট আওয়াজে ভেঙে গেল চটকা। ঘোড়া থামিয়ে এক সুপুরুষ অশ্বারোহী আচমকা নেমে এসে দাঁড়ালেন দাদা ঠাকুরের সামনে। দীর্ঘ গৌরকান্তি চেহারা, বলিষ্ঠ গড়ন, চোখ দুটি যেন তুলি ধরে আঁকা, বেশ ঝকঝকে পোশাক, কপালে চিবুকে চটচটে ঘাম। পথশ্রমে এবং তৃষ্ণায় বেচারির রা বেরোচ্ছে না মুখ দিয়ে। জলের দিকে ইশারা করে উনি আঁচলা পাতলেন দাদা ঠাকুরের সামনে। অনেক মুসাফির দেখেছেন দাদা ঠাকুর, কিন্তু এ মানুষটি যেন আলাদা। আঁচলায় জল ঢালতে ঢালতে থমকে দাঁড়ালেন দাদা ঠাকুর। তৃষ্ণার্ত মুসাফির যেভাবে জল খাচ্ছিলেন তাতে ধন্দ লেগে গেল দাদা ঠাকুরের। মনে হলো লোকটি বিষম খাবে। জানালার পাশে রাখা ছিল ঘাসের গুচ্ছ। দাদা ঠাকুর চট করে লোটার জলে কয়েকটা ঘাস মিশিয়ে দিয়ে সেটি তুলে দিলেন মুসাফিরের হাতে। বললেন, মিয়া সাহেব, এ লোটাটিকে ধরে আপনি নিজে নিজে জল খেয়ে নিন। দাদা ঠাকুরের এই অভিনব কাণ্ডে মিয়া সাহেব রীতিমতো বিরক্ত হলেন। মুহূর্তে বদলে গেল ওর চোখ মুখের চেহারা। বললেন, এটা কি করে বসলেন বামুন ঠাকুর? খাবার জলে ঘাস মিশিয়ে দিলেন? দিলুম। দাদা ঠাকুর গদগদ হয়ে বললেন, দিলেন তো চোখের সামনে দেখলাম, তা খাবার জলে এইভাবে ঘাস কি কেউ মেশায়? না, তা মেশায় না, তবে দাওয়াই হিসেবে মেশানো চলে। জল খেতে গিয়ে যাতে বিষম না লাগে সেই জন্য দিলাম এ দাওয়াই। মানে? মিয়া সাহেব রীতিমতো অবাক।
অবাক হবার মতো ব্যাপার নয়, গাধাটা একদিন বিষম খেয়ে মরছিল, মরেছেও দুই একটা। সেসব দেখে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। খাবার জলে এক মুঠো ঘাস মিশিয়ে দিলে দুর্ঘটনার আর ভয় থাকে না। আরও কিছু বলতে যাচ্ছিলেন দাদা ঠাকুর, কিন্তু সে কথা আরম্ভ হবার আগেই একটা ভোজবাজি ঘটে গেল। চারদিক উচ্চকিত হয়ে উঠল ঘোড়ার খুরের আওয়াজে। চারদিক ঘিরে ফেলল একদল অশ্বারোহী সৈনিক। হঠাৎ এরা যেন উঠে এলো মাটি ফুঁড়ে, কিংবা আকাশ থেকে নেমে এলো এক পশলা বৃষ্টির মতো। দাদা ঠাকুরের চোখ ছানা বড়া। মিয়া সাহেব কম অবাক নন। সৈনিকের দল চটপট নেমে পড়লেন ঘোড়া থেকে। নেমেই তারা বারবার তসলিম জানালো মিয়া সাহেবকে, আর বারবার তারা বলতে লাগলো, হুজুরের কাছে আমাদের অনেক কসুর হয়ে গেছে, অনেক গলতি। তা হুজুর যেন দয়া করে আমাদের কসুর মাপ করেন। এত তাড়াতাড়ি যে আপনাকে খুঁজে পাব তা আমরা ভাবতে পারিনি। সৈনিকদের এই সম্ভাষণ ওই মিয়া সাহেব কানেই তুললেন না, উল্টে বরং হালকাভাবে বললেন, এ কসুর তোমরা এড়াতে পারবে না, আমাকে তোমরা ধরবে কি করে? একটা নেকড়েকে তাড়া করে চলে এসেছি এই রাস্তার দিকে। আস্তে আস্তে গরমি লেগে গেল, জিভ শুকিয়ে গেল তেষ্টায়, ছাতি ফেটে যাচ্ছিল। শেষে এখানে এসে বামুন ঠাকুরের লোটা ধরে এই ঘাস মেশানো জল খাচ্ছি। ঘাস মেশানো জল? হুজুর কি আমাদের সঙ্গে কৌতুক করছেন? পানপাত্রটি সকৌতুকে ওদের দিকে এগিয়ে দিলেন হুজুর। দেখো না যাচাই করে, এটা সত্যিই না কৌতুক। দাদা ঠাকুর একটু একটু করে ঘামতে থাকলেন। লোকগুলিকে দেখে নিলেন খুঁটিয়ে খুঁটিয়ে। দেখলেন ওদের হাতে রয়েছে বর্শা, কোমরে দীর্ঘ তরবারি। হঠাৎ কয়েকজন বর্শা উঁচিয়ে তেড়ে এলো দাদা ঠাকুরের দিকে, ঠিক একেবারে যমদূতের মতন। ওর পিঠে বর্ষার ধারালো ডগাটি ঠেকিয়ে দিয়ে বলল, বামুন ঠাকুর, কার কাছে তুমি বেয়াদবি করছো তা কি জানো? বাদশাহ শাহজাহানকে তুমি খাওয়াচ্ছ ঘাস মেশানো জল। শাহজাহান? বাদশাহ? বিস্ময়ে চোখ দুটি বড় বড় হয়ে উঠল দাদা ঠাকুরের। তিনি কি স্বপ্ন দেখছেন? মাথাটা যে এবার দেহ থেকে আলাদা হয়ে যাবে তা আর বুঝতে দেরি হলো না ওর। বাদশাহ শাহজাহান এসেছে দিল্লি থেকে, তার কাছে হাত বাড়িয়ে দিয়েছেন অঞ্জলি পেতে জল খাবার জন্য, আর ইনি নিজে এমন বেয়াদব যে তৃষ্ণার্ত বাদশার হাতে ধরে দিয়েছেন ঘাস মেশানো জল। দুর্মতি আর কাকে বলে? উদ্বেগে নড়ে চড়ে উঠে বসলেন দাদা ঠাকুর, সঙ্গে সঙ্গে খেয়ে গেলেন বর্ষার খোঁচা। এদিকে কিন্তু বাদশাহ শাহজাহান নামের মানুষটিকে বেশ খোশ মেজাজেই দেখা গেল। হা হা করে উনি হাসছেন। হাসতে হাসতেই উনি বললেন, তা বামুন ঠাকুরের আর দোষ কি? ওর গাধাকে উনি এভাবেই জল খাওয়ান, পাছে বিষম লাগে। বাদশাহ শাহজাহানকে কি তাহলে গাধা মনে করছে? হুঙ্কার দিয়ে উঠল সকলে। সমস্বরে সৈনিকরা দাবি জানালো, হুকুম করুন বাদশাহ, এই বামুনটাকে বর্ষায় গেঁথে নিয়ে যাই দিল্লির কেল্লায়। পরিস্থিতিটা যে জটিল এবং ঘোরালো হয়ে উঠছে তা বুঝতে অসুবিধা হলো না দাদা ঠাকুরের। চোখে অন্ধকার দেখতে থাকলেন বেচারি। গাছের ডগায় একটি কাক ডেকে উঠল বিশ্রীভাবে। মরিয়া হয়ে দাদা ঠাকুর করে ফেললেন একটি কাজ। এক লাফে পৌঁছে গেলেন বাদশার কাছে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন বাদশার পা। বলতে থাকলেন, হুজুরকে চিনতে পারেনি এ গোলাম, এবারের মতন মাপ করে দিন, আর কোনো দিন এমন কাজ করব না। করেন কি বলে উঠলেন শাহজাহান। হাত ধরে তুললেন তিনি দাদা ঠাকুরকে। না ঠাকুর মশাই, আপনার কোনো কসুর নেই। কসুর যদি কারো থাকে তা হলো বাদশার। শাহী সড়কের ধারে এখানে দরকার ছিল একটা সরাইখানার, দরকার ছিল পানির ব্যবস্থা রাখা। তা ঠাকুর, আপনি যখন নিজের চেষ্টায় এ কাজ করেছেন, তখন বাদশার উচিত আপনাকে মদত দেওয়া। সাজা দেবেন না ওকে? না, সাজা নয়, ওকে ইনাম দেওয়া হবে। বাদশা কি আমাদের সঙ্গে রসিকতা করছেন? সৈনিকরা হেসে উঠল। না, রসিকতা নয়,
উনি যখন ব্রাহ্মণ, ওকে এই মৌজাটি ব্রহ্মোত্তর হিসাবে দান করে দেওয়া হলো। বংশ পরম্পরায় উনি এই সম্পত্তি ভোগ দখল করতে থাকুন। এই হলো ওর সৎ কাজের স্বীকৃতি। শব্দগুলি দাদা ঠাকুরের কানের ভেতরে ঢুকে ভোঁ ভোঁ করতে থাকল। ভালো করে কিছু বোঝবার আগেই ছায়াবাজির মতো দলটাও নিমেষে উধাও হয়ে গেল। তবে যাবার সময় বাদশাহ শাহজাহান নিজে দাদা ঠাকুরের পিঠ চাপড়ে দিয়ে গেলেন। শাহী সড়কের উপর ধুলোর মেঘ উড়িয়ে চলে গেলেন বাদশাহ শাহজাহান দিল্লির দিকে। ঘটনাটি যে একেবারে ভোজবাজির নয় তা বোঝা গেল দিন 7 বাদে। বাদশার দূত এসে পৌঁছে দিয়ে গেল শাহীপাট্টা। ইতিহাসের অনেক বড় বড় ঘটনার ভিড়ে দাদা ঠাকুরের বৃত্তান্ত হারিয়ে যাবার কথা, কিন্তু হারায়নি। শাহজাহান দাদা ঠাকুরকে যে গ্রামটি উপহার দিয়েছিলেন সেটি আজও আছে, এবং সেটি পরিচিত আছে দি ব্রাহ্মিনস ভিলেজ বলে। অর্থাৎ ওই গ্রামটি দাদা ঠাকুরের গ্রাম নামে লোকমুখে চলে আসছে। শাহী সড়কের ধারে ঠিক কোনখানে এই গ্রামটি অবস্থিত রয়েছে তার হদিশ অবশ্য গবেষকরা দিতে পারেন। তারা কি এগিয়ে আসবেন এ কাজে সাহায্য করতে? লিসেন চ্যানেলে আজকে শুনলেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের লেখা বাদশা হওয়া সহজ নয়।